স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। কর্তৃত্ববাদী শাসন আর দমন পীড়নের কারণে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ছাত্রদের লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলির মুখে এই আন্দোলনে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, শিক্ষক, শ্রমিক, এমনকি চাকরিজীবীরাও। সংঘাত রক্তপাতের মধ্যে জুলাই পেরিয়ে আন্দোলন প্রবেশ করে অগাস্টে। 5ই অগাস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। 2024 সালের 5ই জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় আসে। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন। জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। 7ই জুলাই দেওয়া হয় বাংলা ব্লকেট কর্মসূচি, বন্ধ করে দেওয়া হয় সড়ক ও রেলপথ। 5 জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য আর উস্কে দেয় আন্দোলনকে। উত্তাল হয়ে ওঠে দেশ। আন্দোলন দমনে কঠোর হয় সরকার। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। এরপর 9 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন দমনে 20 জুলাই সারা দেশে জারি করা হয় কারফিউ। এর মধ্যেই রাস্তায় নামে মানুষ। সংঘর্ষে হতাহত হন অনেকে। 21 জুলাই আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। 9 দফা হয়ে যায় 4 দফা। আলটিমেটাম দেওয়া হয় 24 ঘন্টার। এরপর ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো উপায় না পেয়ে 4 দফা থেকে সরকার পতনের 1 দফা দাবি তোলে ছাত্র জনতা। বিগত সরকারের দমন পীড়নের কারণেই কোটা আন্দোলন 1 দফাতে যায়। আগামীতে কোনো সরকার যাতে এমন স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে, সেই বার্তাই জুলাই বিপ্লবের। এমনটাই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। আওয়ামী লীগ একটা দেশকে চালিয়েছে, একটা যৌক্তিক আন্দোলনকে রক্ত, খুন, আঘাতের মধ্য দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। তো আমরা আগামীর বাংলাদেশে এই ধরনের আর কোনো দৃষ্টান্ত দেখতে চাই না। এবং অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকার জন্য যদি এই পথের অবলম্বন করে, তারাও এই আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে পারে এবং আগামীর বাংলাদেশে এই ঘটনাগুলো আমরা আর ঘটতে দিব না। ঢাকা টু লং মার্চ কর্মসূচির ডাক দিলে 5ই আগস্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। গণ অভ্যুত্থানের মুখে সেদিন দুপুরে দেশ ছাড়েন শেখ হাসিনা। আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে সারা দেশে। যাত্রা শুরু হয় নতুন এক বাংলাদেশের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 11 মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত। কাগজে হাকডাক আর আশ্বাসের বৃত্তে আটকে আছে সংস্কার প্রক্রিয়া। যেসব ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন হয়েছে, তারাও দেখাতে পারেনি কোনো চমক। শাস্তির আওতায় আসেনি ব্যাংক লুটেরারা। টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পরও চাহিদা অনুযায়ী আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। চলতি বছরের প্রথমার্ধে লোকসানের বোঝা আরও বাড়িয়েছে এসব ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটের কবল থেকে রক্ষা পায় দেশের ব্যাংক খাত। তবে 1 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর 15টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। এতে এসব ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসন ফিরে এলেও উন্নতি হয়নি আর্থিক পরিস্থিতির। শাস্তির আওতায় আসেনি লুটেরারা। দুর্নীতির সেই অনিয়মগুলোর সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে কি করেছে, তাদের কাউকে কি শাস্তির আওতায় আনা হয়েছে? ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে নতুন পর্ষদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সত্যিকার অর্থে ব্যাংকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য তারা কতখানি ভূমিকা রাখছে। ফরেনসিক অডিটের পর 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হলেও এতে আপত্তি এক্সিম ও এসআইবিএল এর। সময় চায় আরও কিছুদিন। মানুষ আমাদেরকে ডিপোজিট দিয়েছে 10.5 কোটি টাকা 9 মাসে। গভর্নর স্যার যদি একটু বলেন এক্সিম ব্যাংকটা আলাদা থাকুক, তারা ভালো করছে কিংবা তারা করতে পারবে, তাইলে মনে করেন আমি 3-4 টাইমস আপনি ডেভেলপ করে ফেলবো উইদিন 6 মান্থ। 26 সালের মধ্যে থেকে আমরা দেওয়া আরম্ভ করে দিব। 27-28 বাংলাদেশ ব্যাংকের টাকা শোধ করে। তবে আমানতকারীদের স্বার্থে একীভূত হতে আপত্তি নেই বাকি ব্যাংকগুলোর। লোকসানের বোঝা বাড়লেও সুশাসন ফিরেছে বলে দাবি করেন এই ব্যাংকার। সেটা যেহেতু লুটপাট হয়ে গেছে, মাফিয়া চক্র সেটা অবৈধভাবে নিয়ে গেছে, সেটাকে আইনগতভাবে আদায়ের চেষ্টা করছে। যেভাবে হোক আমাদের ক্লায়েন্টদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এবং তারা
ইতিমধ্যে বুঝতে পারছে যে মার্জারের মাধ্যমে একটা ভালো দিকে যাচ্ছে। মার্জারের মূল উদ্দেশ্য হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ। এই মার্জারের মাধ্যমে একটা সরকারি ব্যাংক হবে এবং এখানে সব ডিপোজিটারদের অ্যাকাউন্ট ট্রান্সফার হবে। এটা কিন্তু সোভরেন গ্র্যান্ট। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত প্রক্রিয়া থেকে রেহাই পেতে পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকের ছাপানো অর্থ। সম্পদের মান যাচাই হচ্ছে আরও 11টি ব্যাংকের। আর্থিক ভিত দুর্বল প্রমাণ হলে একই কাতারে যুক্ত হবে এসব ব্যাংকও। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।